আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন তারেক রহমান। দীর্ঘ এত বছরের নির্বাসন কাটিয়ে দেশে পা রাখেন তারেক। তারপরই জয়লাভ। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তিনি। এরপরই দেশে অনুষ্ঠিত হয় নির্বাচন। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হন তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। ইতিমধ্যেই 30 দিন পার করে ফেলেছে বিএনপি সরকার। আর এই এক মাসে কি কি প্রতিশ্রুতি পূরণ করলো বিএনপি, কি কি কাজ করলো সরকার? তিনি কি ছকভাঙা কিছু করতে চান, নাকি এতদিন ধরে হয়ে আসা ধারাবাহিকতায় বজায় রাখতে চান তারেক রহমান? অনেকে বলছেন এই এক মাসের পথ চলায় বিএনপি সরকার প্রশংসা যেমন কুড়িয়েছে, একই সঙ্গে খুব কম হলেও সমালোচনাও তিনি পার করেছেন। চলুন দেখা যাক সেগুলি কি কি। যবে থেকে ছাত্র নেতারা বাংলাদেশের জনপ্রিয় হয়েছেন, তারা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, তারা বাংলাদেশের সংবিধান মানবেন না। কারণ বাংলাদেশের 72-এর সংবিধান নাকি ভারত রচনা করে দিয়েছে। তাই মুজিববাদীদের কবর রচনা করতে চান তারা। তারা বিশ্বাস করেন শেখ মুজিবুর রহমান ভারতের তাবেদারি করতেন। শেখ হাসিনাও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ $13 বিলিয়ন দানব ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এই জাহাজটি এখন অচল হয়ে পড়ে আছে গ্রিসের একটা বন্দরে। লোহিত সাগরে হুতিদের মিসাইল নয়, বরং জাহাজের লন্ড্রি রুম থেকে লাগা আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে নাবিকদের থাকার জায়গা। গত 12ই মার্চ 2026-এ লোহিত সাগরে যখন ছিল জাহাজটি, তখন তাতে ভয়াবহ আগুন লাগে। এই আগুন নেভাতে নাবিকদের প্রায় 30 ঘন্টার বেশি সময় লাগে। আগুনে জাহাজের ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং প্রায় 600 জন নাবিকের ঘুমানোর জায়গা, বার্থিং এরিয়া সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বর্তমানে এই বিশাল সংখ্যক সেনাকে মেঝেতে বা টেবিলের ওপর ঘুমোতে হচ্ছে গাদাগাদি করে। এর ফলে জাহাজটি বর্তমানে যুদ্ধক্ষেত্র থেকে সরে এসে মেরামতের জন্য গ্রিসের সৌদা বে বলে বন্দর, সেই বন্দরে দাঁড়িয়ে আছে। কিন্তু এই আগুন কি স্রেফ দুর্ঘটনা, নাকি মার্কিন সেনারা নিজেরাই নিজেদের জাহাজে আগুন লাগিয়ে দিয়েছে যুদ্ধ থেকে বাঁচতে? আজ আমরা আলোচনা করব মার্কিন সামরিক বাহিনীর ভেতরের সেই ফাটল নিয়ে, যা ট্রাম্প প্রশাসনকে বাধ্য করছে ইরানের সাথে আপোষ করবার জন্য। গত 12ই মার্চ জেরাল্ড আর ফোর্ডে যখন আগুন লাগে, তখন জাহাজটা টানা 11 মাস সাগরে, সাধারণ নিয়মের দ্বিগুণ সময়। নাবিকরা ক্লান্ত, অবসাদগ্রস্ত এবং বিরক্ত। পেন্টাগনের অভ্যন্তরীণ একটি সূত্র বলছে, তদন্তকারীরা খতিয়ে দেখছেন এটি কোনো আর্সন বা পরিকল্পিত নাশকতা কি না। কিন্তু কেন মার্কিন নাবিকরা নিজের জাহাজে আগুন দেবে? কারণ বর্তমানে ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে মার্কিন সেনারা আর যুদ্ধক্ষেত্রে থাকতে চাইছেন না। এমন একটি প্রচার কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ জোরে সোরে শুরু হয়েছে। এই প্রচারটি আইবি টাইমস এবং অন্যান্য সূত্র বলছে, মার্কিন নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে খতিয়ে দেখছে যে এটি কোনো ক্ষুব্ধ নাবিক বা নাবিকদের দ্বারা ইচ্ছাকৃত নাশকতা বা অগ্নিসংযোগ কিনা। এমন ঘটনা আগেও যে ঘটেনি তা নয়। এর আগে 2020 সালে ইউএসএস বনহোম রিচার্ড নামে আরেকটি যুদ্ধজাহাজ আগুনে পুরোপুরি ধ্বংস হয়েছিল। সেখানেও নাবিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগ উঠেছিল। কিন্তু নিজেদের জাহাজে তারা কেন নিজেরা আগুন লাগাবে? উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনারা নিজেদের অফিসারের উপরে হামলা করত, যাকে বলা হতো ফ্যাগিং। কেন? কারণ তারা সেই অর্থহীন যুদ্ধে মরতে চাইতো না। আজ ইরানের ক্ষেত্রেও একই ছবি। ইরানের দুর্ভেদ্য পাহাড়
আর ড্রোন মিসাইল প্রযুক্তির সামনে গ্রাউন্ড ওয়ার বা স্থলযুদ্ধ মানেই হাজার হাজার মার্কিন সেনার কফিন। মার্কিন জওয়ানরা বুঝে গেছে এই যুদ্ধ জেতা সম্ভব নয়, তাই পালানোর পথ হিসেবে হয়তো বেছে নেওয়া হচ্ছে নাশকতার পথ, নিজেদের যুদ্ধজাহাজে নিজেরাই আগুন লাগিয়ে দেয়া। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার ঘটনা শুধু যে ভিয়েতনামে ঘটেছিল আমেরিকা তা নয়, একই কাণ্ড আফগানিস্তানে। 4 বছর আগে 2021-এ বিশৃঙ্খলভাবে আফগানিস্তান ত্যাগ করার ঘটনাটি সেনাদের মধ্যে নৈতিক আঘাত তৈরি করেছে। তারা মনে করছে বছরের পর বছর যুদ্ধ করার পর শেষ পর্যন্ত তাদের পালিয়ে আসতে হয়েছে। ইরানেও সেটাই হতে চলেছে। ভিয়েতনাম এবং আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রস্থানকে উদাহরণ হিসেবে টেনে দুনিয়া এই ঘটনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে। ইরানি সংবাদ মাধ্যম এবং চীনের গ্লোবাল টাইমস এই ঘটনাকে মার্কিন সাম্রাজ্যের পতনের লক্ষণ হিসেবে প্রচার করছে। তাদের মতে মার্কিন সেনারা নৈতিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা যুদ্ধ এড়াতে নিজেদের জাহাজে নিজেরাই আগুন দিচ্ছে। এসব দেখে মিত্র দেশগুলোর উদ্বেগও বেড়েই চলেছে। আমেরিকার মিত্র রাষ্ট্রগুলো এই ঘটনায় বিচলিত। তাদের ভয়, যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজের নাবিকদের মনোবল এভাবে ভেঙে পড়ে, তবে সামনের বড় যুদ্ধে আমেরিকা কতটা কি করবে সেটা নিয়ে প্রশ্ন উঠছেই। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে বর্তমানে জেরাল্ড আর ফোর্ড এই জাহাজকে, যুদ্ধ জাহাজ, তাতে আগুন কাণ্ডকে অনেকে মার্কিন সামরিক বাহিনীর ভেতরের এক গভীর সংকটের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজেকে একজন দক্ষ ডিল মেকার ভাবেন। গত 20শে মার্চ এই ডিল মেকার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিলেন। কেন? কারণ তেলের বাজারে আগুন লেগেছে আর তার ফলে বিশ্ব জুড়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে। যুদ্ধের প্রভাবে তেলের দাম $115 ছাড়িয়েছে। সাধারণ আমেরিকানরা ক্ষুব্ধ। মাত্র 3 সপ্তাহের যুদ্ধে পেন্টাগন মানে আমেরিকার যুদ্ধ হেডকোয়ার্টার প্রায় খরচ করে ফেলেছে $25 বিলিয়ন বেশি। বিশ্লেষকরা দেখাচ্ছেন যে মাত্র 3 সপ্তাহের যুদ্ধের টাকা দিয়ে আমেরিকার সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের কয়েক বছরের বেতন দেয়া যেত। ইরানের মিসাইল এবং ড্রোন হামলাগুলোর কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর যে ক্ষতি হয়েছে তা মেরামতে বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন। শুধু ডলারের প্রয়োজন তা নয়, আমেরিকার যে মুখ রক্ষা থাকেনি, আমেরিকার মুখ রক্ষা হয়নি মধ্যপ্রাচ্যে যখন ইরান একের পর এক হামলা করছে আর কিছুই করতে পারছে না আমেরিকা ইরানের। বোমা ফেলুক, কত বোমা ফেলবি? ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী এই বিশাল ব্যয় সাধারণ করদাতারা আমেরিকার ভালোভাবে নিচ্ছেন না। এর ওপর সামনে আমেরিকার মিড টার্ম নির্বাচন। ঘরে ক্ষুব্ধ জনগণ আর বাইরে যুদ্ধে অনাগ্রহী সেনাবাহিনী নিয়ে কোনো প্রেসিডেন্টই নির্বাচনে জয়ী হতে পারেন না। আর ট্রাম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার জনপ্রিয়তার পারদ হু হু করে নামছে। তাই ট্রাম্প এখন ইরানের সঙ্গে একটি সম্মানজনক সমঝোতা খুঁজছেন। আমেরিকার সাধারণ মানুষ এখন আর বিদেশের মাটিতে নিজেদের ট্যাক্সের টাকা এবং খরচ করতে এবং সন্তানদের জীবন দিতে রাজি নয়। তারা চাইবে না হাজার হাজার কফিন দেশে ফিরে আসুক। সেনাদের মধ্যে এই বার্তাটি স্পষ্ট যে দেশের মানুষও এই যুদ্ধ চায় না। ফলে যুদ্ধ এড়ানোর জন্য জাহাজে ছোটোখাটো আগুন লাগানো বা যান্ত্রিক গোলযোগ তৈরি করা একটা সেফ এক্সিটের রাস্তা হিসেবে কাজ করতে পারে। কিন্তু ট্রাম্পের সবচেয়ে বড় ভয়, তিনি ইরানে আর এক পরাজয়ের স্পষ্ট ছবি দেখছেন। ইরানের ভৌগোলিক বাস্তবতা ও স্থলযুদ্ধের বিভীষিকা
তাড়া করতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার সমর বিশেষজ্ঞরা স্বীকার করেন যে ইরান কোনো ইরাক বা লিবিয়া নয়। ইরানের যে জ্যাগ্রস পর্বতমালা, জ্যাগ্রস মাউন্টেন্স এবং বিশাল মরুভূমি যে কোনো আধুনিক বাহিনীর জন্য যমদূত। এখানে ট্যাঙ্ক বা সাজোয়া যান নিয়ে ঢুকে পড়া মানে ভিয়েতনামের মতো চোরাগোপ্তা হামলায় পিষ্ট হওয়া। শুধুমাত্র ভৌগোলিক প্রতিবন্ধকতা নয়, ইরানের বিশাল জাতীয়তাবাদী জনসংখ্যা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তারা মরবে না, তারা আত্মসমর্পণ করবে না, তারা মৃত্যুর জন্য প্রস্তুত। মার্কিন সেনারা আফগানিস্তানে 20 বছর কাটিয়ে যা দেখেছে, ইরানের ক্ষেত্রে তা আরও বহু গুণ ভয়াবহ হতে পারে, কারণ ইরানের হাতে অস্ত্র প্রচুর। এই অন্তহীন যুদ্ধের ভয় মার্কিন সেনাদের মনে গেঁথে যাওয়া খুবই স্বাভাবিক। আর তাই প্রেসিডেন্ট ট্রাম্প এখন উল্টো গাইতে শুরু করেছেন। তিনি ইসরায়েলকে তিরস্কার করেছেন। কেন ইরানের গ্যাস ফিল্ডে বোম্বিং করেছে তারা, তার জন্য। কেন আমেরিকাকে না বলে বোম্বিং করছে। গত 20 মার্চ 2026 তারিখে ট্রাম্প প্রশাসন সাগরে ভাসমান প্রায় 14 কোটি মানে 140 মিলিয়ন ব্যারেল ইরানি তেল, যা সব জাহাজে অপেক্ষা করছে, তাদের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অর্থাৎ ইরান তেল এখন পৃথিবীর বিভিন্ন দেশে দিতে পারবে, রপ্তানি করতে পারবে, বিক্রি করতে পারবে। ট্রাম্প বলেছেন তেল বিক্রির ব্যাপারে ইরানের ওপর অনেক বছর আগে থেকে জারি করা যে নিষেধাজ্ঞা, সেটা তিনি শিথিল করছেন। বিনিময়ে তিনি চান আর কিছু নয়, এই যুদ্ধ থেমে যাক। পৃথিবী নাকি যুদ্ধ চায় না। কে বলছেন? ট্রাম্প। তিনি বলছেন মানুষ শান্তিতে থাকতে চায়, স্বস্তিতে থাকতে চায়। আবার বলি, কে বলছেন? মহান আমেরিকার মহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি শুরু করেছিলেন এই যুদ্ধ গত 28শে ফেব্রুয়ারি সকালে, যিনি বলেছিলেন 4 দিনের মধ্যে ইরানকে পায়ের তলায় নিয়ে আসবেন, যিনি বলেছিলেন ইরান শেষ, নতুন করে আঘাত করার মতো কোনো জায়গা আর নাকি বাকি নেই ইরানে। আজ তিনিই বলছেন যুদ্ধ থামাতে সমঝোতায় আসার কথা। গত 21শে মার্চ ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন যে আমেরিকা তার লক্ষ্য পূরণের খুব কাছাকাছি এবং তিনি এখন এই সামরিক অভিযান গুটিয়ে আনার, উইন্ডিং ডাউন, সেই চিন্তা করছেন। এটি স্পষ্ট করে দেয় যে তিনি একটি সম্মানজনক সমঝোতার মাধ্যমে যুদ্ধের ব্যয়ভার থেকে মুক্তি পেতে পাগল হয়ে উঠেছেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সমঝোতা নাকি বিশ্ব শক্তির এক বড় ধরনের পিছু হটা? ইরান বা রাশিয়ার মতো দেশগুলো এই ঘটনাকে আমেরিকার দুর্বলতা হিসেবে প্রচার করা শুরু করেছে। তারা মনে করছে আমেরিকা এখন কেবল কাগজের বাঘ, পেপার টাইগার, কারণ তাদের মূল চালিকা শক্তি সেনাবাহিনী ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে। আফগানিস্তানের বিশৃঙ্খল প্রস্থান থেকে শুরু করে আজকের জেরাল্ড আর ফোর্ড কাণ্ড, ওই যুদ্ধজাহাজের আগুন, সবই ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন মিলিটারির নৈতিক মনোবল এখন তলানিতে চলে গেছে। আমেরিকা কি তাহলে এখন কেবল একটি কাগজের বাঘ? ইরান যুদ্ধ কি তবে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে মার্কিনীদের অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে, মার্কিনীদের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আমেরিকা কি শিগগির যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে লেজ গুটিয়ে পালাবে? এই সন্দেহ আরও তীব্র হয়েছে আমেরিকান ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের 2টো মিসাইল নিক্ষেপকে কেন্দ্র করে। দিয়েগো গার্সিয়া ইরানের আশেপাশে নেই, ইরান থেকে 4000 কিলোমিটারেরও বেশি দূরে। যদিও একেবারে শেষ মুহূর্তে মিসাইল 2টো নষ্ট করতে পেরেছে আমেরিকা, কিন্তু সমর বিশেষজ্ঞদের চোখ কপালে উঠেছে এটা দেখে যে এত দূরপাল্লার মিসাইল ইরানের ভান্ডারে আছে। মানে চাইলে ইরান এখন আমেরিকার বুকেও মিসাইল ছুড়তে পারে, ইউরোপে তো পারে। আরও কি আছে ইরানের অস্ত্র ভান্ডারে,
সেটা ভেবে থই পাচ্ছে না আমেরিকা এবং পশ্চিমের বিশ্ব। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন কমেন্ট সেকশনে মতামত করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।